হ্যালো গাইজ, ওয়েলকাম টু সৌরভ অমনিবাস ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর একটা স্পেশাল ভিডিও, কেননা এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের যে ভুলগুলো হয়ে থাকে এক্সামের খাতায় সাপ্লি আসার রিজন হয়ে দাঁড়ায়, সেগুলো সম্পর্কে আলোচনা করব এবং কি কি রেকটিফাই করতে হবে, কি কি ইমপ্লিমেন্ট করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তাই শেষ অবধি দেখো এবং এই ভুলগুলো ইন ফিউচার করো না। এটা হচ্ছে আমার একটা সেমিস্টার 6-এ স্টুডেন্টের 4th সেমিস্টারে সাপ্লির খাতা। সে আমাকে জানায় যে তার 4th সেমিস্টারে সেখানে সে অফলাইনে যখন পড়তো ভালো করে পড়তে পারেনি এবং সেখানে 4th সেমিস্টারে তার সাপ্লি এসেছিল। সে তার খাতাটা আমাকে দিয়ে বলল যে স্যার কি কি ভুল হয়েছে, কি কি কারণে আমার নাম্বার কেটেছে যদি একটু বলে দেন। আরটিআই করতে দিয়েছিলাম, তার খাতাটা আমি তাকে জিজ্ঞাসা করে তার অনুমতিতে আমি কিন্তু তোমাদের কাছে এই ভিডিওটা শো করছি এবং তাকেও আমি বলেছি যে তোমার যে ভুলগুলো হচ্ছে এই ভুলগুলো শুধু তোমার নয়, আরও অনেক স্টুডেন্টের আছে যার কারণে সাপ্লি এসে থাকে। অনেকেই আমাকে এসএমএস করো বা কমেন্ট করো যে আমার সাপ্লি আসার কথা নয় তবু সাপ্লি এসেছে, কি ভুল করেছি যদি একটু বলেন, সাপ্লি কেন টিচাররা দিল, সমস্ত কিছু কিন্তু আজকে বলবো। দেখো, সাপ্লি যে টিচাররা দিয়ে থাকেন, টিচারদেরও অনেক সময় দোষ থাকে না। অনেক সময় কোনো স্টুডেন্ট তার চান্স অ্যান্ড কোয়েন্সিডেন্সের মতো এফেক্টেড হয়ে যায়, কোয়েন্সিডেন্স বেসে তার হয়ে যায় খাতা খারাপ। কেননা সিচুয়েশান অনেক সময় সেরকম হয়ে যায়। আমি বলছি ব্যাপারটা, আগে বোঝো। আগেই খাতাটা দেখিয়ে দিই। দেখো, এই যে খাতাটা ও লিখেছে 4th সেমিস্টারে, সর্বপ্রথম দেখো কি কি ভুল করছে সেগুলো আমি বলে দিচ্ছি এবং তোমরা এই ভুলগুলো করো না। কিন্তু তোমরা যে সেমিস্টারেই পড়ো না কেন, যে ইউনিভার্সিটিতেই পড়ো না কেন, দেখো ওয়ার্ডসওয়ার্থের টিনটা ন্যাবে কবিতাটাকে নিয়ে ও লিখছে। টিনটা ন্যাবে কবিতাটা নিয়ে লিখছে, হ্যান্ডরাইটিং তো প্রথমত খুব খারাপ। তবে হ্যান্ডরাইটিং খারাপ হলেও কোনো কিছু ম্যাটার করে না যদি তোমার লেখা পরিষ্কার বোঝা যায়। এই ক্ষেত্রে সমস্যাটা হয়ে যাচ্ছে কি, লেখা পরিষ্কার বোঝা যাচ্ছে না অনেক ক্ষেত্রে। আচ্ছা, কবিতা লিখছে যে ওয়ার্ডসওয়ার্থের কবিতা, এটা বলেই দিয়েছে যে ওয়ার্ডসওয়ার্থস পোয়েম টিনটান অ্যাবে, ঠিক আছে, এত দূর অবধি ঠিক আছে। অলসো এখানে যেটা লিখছে এটা দেখো কিছু বোঝা যাচ্ছে না। এই যে লিখছো অ্যাজ লাইন রিটেন, এখানে লাইন রিটেনটাকে কোটেশনের মধ্যে দেওয়ার কি রিজন, তাও আবার ডাবল ইনভার্টেড কমা। এ ফিউ মাইল অ্যাবভ টিনটান অ্যাবে নয়, এ ফিউ মাইল কম্পোজ অ্যাবভ টিনটান অ্যাবে। তাহলে কবিতার লাইন ভুল করে বসলে, তাও আবার ডাবল ইনভার্টেড কমা। কবিতার যখন লাইন মেনশন করা হয় তখন ডাবল ইনভার্টেড কমা হয়, বাট কবিতার যে টাইটেল আছে সেটাকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয়। ঠিক আছে, বুঝতে পারছো? আবার দেখো তারপরে ইজ মোর অফ হিজ, কী লিখেছে এইগুলো পরিষ্কার বোঝাও যাচ্ছে না। অটোবায়োগ্রাফি এরকমভাবে লিখেছে, অটোবায়োগ্রাফির প্রথমত এ ক্যাপিটাল দিয়ে ফেলেছে। এই যে লেখাগুলো লিখছো তার দেখো মানে কিছু সেন্স দাঁড়াচ্ছে কি? অটোবায়োগ্রাফি কম্পেয়ার টু হিম লিখেছে না হিজ লিখেছে বোঝা যাচ্ছে না। অটোবায়োগ্রাফি কম্পেয়ার টু হিজ আদার পোয়েমস, মানে আর অন্যান্য পোয়েমের সাথে কম্পেয়ার করা হচ্ছে। এটার কোনো মানে হলো? মানে প্রথম লাইনেই টিচারের ইমপ্রেশন খারাপ করে দিলে। টিচারের ফার্স্ট ইমপ্রেশন খারাপ করে দিলে কিন্তু টিচার বাকি নোটগুলো আর ভালো করে দেখবেন না, ওভারঅল একটা নাম্বার গড়সাপটা দিয়ে চলে যাবেন। তারপরে দেখো একটা বিশাল বড় ব্ল্যান্ডার করেছে। ফিউ মাইল কম্পোজ অ্যাবাউট টিনটা নেবে, সেটা পাবলিশ হয়েছিল 1798-এ, এখানে লিখেছে 1998। 19কে সে 4 লিখেছে না 9 লিখেছে তাও ঠিক করে বোঝা যাচ্ছে না, 9 না 4 সেটাও ঠিক করে বোঝা যাচ্ছে না। ফলে 1998 মানে তোমাদের যারা 6 সেমিস্টারে পড়ো তাদের জন্ম 2003-তে হবে। 2003-তে হলে মানে তোমার জন্মের 5 বছর আগে ওয়ার্ডসওয়ার্থের এই কবিতা প্রকাশিত হয়েছিল, এটা ইঙ্গিত করছে। মানে বুঝতে পারছো ব্যাপারটা কি, কোন পর্যায়ে দাঁড়াচ্ছে, কত বড় ব্লান্ডার। টিচার দেখেই প্রথমেই বুঝে যাবে যে এর আয়ত্তে আর কিছু নেই, এ যে লিখেছে কিভাবে কোথা থেকে কালেক্ট করে লিখে দিয়েছে, এরকমই ভাববেন কেননা তোমার লেখার মধ্যে। তারপরে দেখো ফর না ফার সেটা বোঝা যাচ্ছে না, যাই হোক তাও ডাবল আর লিখে ফেলেছে। এই যে ডাবল আর লিখে ফেলছে সেটা বড় ভুল। তারপরে দেখো ওয়ার্ডসওয়ার্থ, ওয়ার্ডসওয়ার্থ ছেড়ে ছেড়ে কেন, একটা নাম তো, প্রপার নাউন তো। ওয়ার্ডসওয়ার্থ অ্যাপোস্ট্রফি এস দিচ্ছে, আবার তার সাথে দেখো শেয়ার্স লিখছে। মানে পসেসিভ অ্যাডজেক্টিভ আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেটা একসাথে কি করে কম্বাইন হয়? পসেসিভ অ্যাডজেক্টিভের জন্য তো তুমি অ্যাপোস্ট্রফি এস দিচ্ছ, তার সাথে আবার তুমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ভার্বের সাথে এস অ্যাড করছো কি করে? বুঝতে পারছো? ওয়ার্ডসওয়ার্থস
শেয়ার্স হিজ, এখানে কি ঠিক করে বোঝাও যাচ্ছে না, এক্সপিরিয়েন্স সম্ভবত লিখতে চেয়েছে। তো এখানে তোমার লেখা হ্যান্ডরাইটিং পরিষ্কার নেই, কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, ভুল করছো, ডেটা মিস করছো, ভুলভাল, লাইনের অর্থ ক্লিয়ার আসছে না, তাহলে তুমি কি করে নাম্বার পাবে? তার উপরে হ্যান্ডরাইটিং একটা অন্যতম ম্যাটার হয়ে দাঁড়াচ্ছে। এত স্পেস দিয়ে লেখার কি প্রয়োজন? তোমাকে পেজ ধরানোর জন্য টিচার লিখতে দিয়েছেন এরকম নয়। 4 পেজ আমি বলি যে লেখার জন্য, বা অনেকেই অন্যান্য টিচাররাও বলেন যে 600 ওয়ার্ডস ওই অ্যাপ্রক্সিমেটলি 4 পেজের মতো হয়। তাই বলে গুনে গুনে 4 পেজ করতে হবে, তার জন্য এত ফাঁকা দিয়ে দিয়ে লিখতে হবে, এরম কোনো তো মানে নেই। এখানে দেখো একটা পেজের মধ্যে কত ফাঁকা দিয়ে দিয়ে লেখা হয়েছে। এত স্পেস দিয়ে দিয়ে লেখে? কখনো একটা পেজেতে এত স্পেস দিয়ে দিয়ে কেউ লেখে বলো? এত ফাঁক দিয়ে দিয়ে লেখে না। একটু হ্যান্ডরাইটিং ঠিক করো, একটু বড় করো, সেখানে স্পেসটা কিন্তু মানান হয়ে যাবে যদি হ্যান্ডরাইটিং একটু বড় করা হয়। তারপরে দেখো টিচার আন্ডারলাইন করে দিয়েছেন যেখানে যেখানেই ভুল হয়েছে। অ্যান্ড হি ডিড ওয়াজ, ডিড আবার ওয়াজ, বুঝতে পারছো? মানে দুবার তুমি অক্সিলারি ভার্ব ব্যবহার করছো। একবার ডিড ব্যবহার করে দিচ্ছ পাস্টের জন্য, আবার এদিকে ওয়াজ ব্যবহার করছো অক্সিলারি ভার্ব, ঠিক আছে? একটা ডুইং ভার্বের ক্ষেত্রে, আবার একটা অক্সিলারি ভার্বের ক্ষেত্রে ব্যবহার করছো। একসাথে কি করে হয়? ডিড ওয়াজ কখনো একসাথে হয় না। তারপরে দেখো মানে কোনো সেন্টেন্সের মানে দাঁড়াচ্ছে না, সেন্টেন্সটাই ভুলভাল হচ্ছে। এরকম যদি খাতা থাকে তাহলে টিচার নাম্বার কি করে দেবে বলো তো? যে টিচারই খাতা দেখুক না কেন। এবং কিছু ভালো স্টুডেন্টের কিন্তু রেজাল্ট খারাপ হয়ে যায় এই সমস্ত স্টুডেন্টদের জন্য। এই খাতা এরকমভাবে লিখলে, এই খাতাটা যে টিচার দেখলেন তার ইমিডিয়েটলি মাথা গরম হয়ে গেল। তারপরের 2-4টে খাতা হয়তো দেখতে দেখতে তাদেরকেও গড়সাপটা নাম্বার দিয়ে চলে গেলেন, তাদের ওপরেও এর এফেক্টটা পড়ে গেল। ফলে ভালো স্টুডেন্টও অনেক সময় খারাপ নাম্বার পেয়ে যায় এরকম খারাপ খাতা সামনে আসার জন্য। বুঝতে পারছো? খাতাটা একটু ভালো করে লেখো, যে লাইনগুলো লিখছো তার মানেগুলো বুঝে লেখো। এখানে এত বড় আবার একটা ব্ল্যান্ডার করেছে দেখো, ওটুয়া নাইট অ্যাঙ্গেল কবিতা, এসে নয়। এখানে লিখেছে ইন বোথ দ্য এসেইজ। এসে? ওটুয়া নাইট অ্যাঙ্গেল কবিতা, মানে টিচার খাতা দেখতে কি ধরবেন যে কবিতা কোনটা এসে কোনটা জানে না, সে ইংলিশ অনার্স নেওয়ার যোগ্যতা রাখে, তাকে পাস করানো কি উচিত? ইন ফিউচার এই ছেলেমেয়েগুলো বড় হয়ে টিচার হবে, তারা ছেলেমেয়েদেরকে কি শেখাবে? তারা কর্মক্ষেত্রে গিয়ে কি করবে? এসে কোনটা, পোয়েম কোনটা যদি না বুঝতে পারে, তাকে পাস করানো কি উচিত? তোমরাই ভেবে বলো। তারপরে দেখো ইনটু লিখছো, তো ইনটু এটা টি হলো, আর এর মতো দেখতে লাগছে। টি কোনটা আর কোনটা সেটা তো একটা পরিষ্কার লিখতে হবে। কোনটা টি কোনটা ইনকারেক্টলি লিখছো, স্পেলিং দেখো কীরকম ছেড়ে ছেড়ে লিখছো, কি লিখছো তার মানেই পরিষ্কার বোঝা যাচ্ছে না। টু আ স্কাইলার্ক একবার লিখছো, স্কাইলার্কের দেখো লর্ক করে দিয়েছে, স্কাইলার্কের এল এ হবে তো এল ও করে ফেলেছে। তারপরে দেখো এইটুকু লিখতে যাচ্ছ, দুবার কাটতে হচ্ছে। নামটা কি, মানে কবিতার নামটা কি সেটা মনে করতে পারছো না, কাটতে হচ্ছে বারবার। টিচার এইগুলোই দেখেন, এইগুলোই অবজার্ভ করেন। তোমার শুধুমাত্র লেখা অবজার্ভ করেন টিচার এরকম কিন্তু নয়, তোমার হ্যান্ডরাইটিং দেখে তোমার কোথায় ওপরেতে ক্রস দিচ্ছ, কোথায় সিঙ্গেল ইনভার্টেড ডাবল ইনভার্টেড দিচ্ছ, এইগুলো দেখে টিচার বুঝেই যায়। এগুলো দেখলেই টিচার বুঝতে পেরে যাবে এই যে কীভাবে লিখেছে। টিচার ধরে নেবেন যে এ হয়তো কোনোভাবে পাশের জন্যের থেকে টুকেছে বা কোনো টুগলি ফুগলি করে লিখেছে। এগুলো দেখলে টিচার কি ভাববেন বলো? টিচার তো কোশ্চেন মার্ক পাকিয়ে দিচ্ছেন যে কি, আমি তার মানে বুঝছি না। দেখো এখানে পেজ মেপে মেপে লেখা হয়েছে। তোমাদের 4 পেজ লিখলে হয় একটা 600 ওয়ার্ডসের জন্য, তার জন্য এখানে পেজ গুনে গুনে 4 পেজ কমপ্লিট করতে হবে এরকম তো ব্যাপার নয়। এখানে দেখো 4 পেজ গুনে গুনে কমপ্লিট করা হয়েছে, তাও ইনকমপ্লিটভাবে ছেড়ে দেওয়া হচ্ছে, কোনো কনক্লুডিং পার্ট থাকছে না। তাহলে কিভাবে টিচার নাম্বার দেবেন? তারপরে দেখো ড্রিম চিলড্রেন লিখছে, ড্রিম চিলড্রেন ঠিক আছে লিখেছে, আর এভারি রিটেন বাই চার্লস ল্যাম, ইজ আ এসে। ইজ এসে, ইজ আ এ কী করে হয়? ছোটোবেলায় পড়েছো আর্টিকেল প্রিপোজিশন, যে এই আই ও ইউ 5টা ভাওয়েল, এগুলো থাকলে সেখানে এ হয় না, অ্যান হয়, এগুলো ছোটোবেলায় পড়েছিলে, সেখানে এত সিলি মিস্টেক। এখানে নাউনের অ্যাপোজিশন ফরম্যাটেড এখানে অ্যাড করে দিচ্ছ। বাই চার্লস ল্যাম, ইজ আ এসে, এখানে তো তুমি নাউনের অ্যাপোজিশন করার জন্য তো কমা দিতে হবে, তো ফরম্যাটেই গড়বড় হয়ে যাচ্ছে, গ্রামাটিক্যাল ফরম্যাট ভুল, স্পেলিং ভুল, তারপরে তোমার আর্টিকেল প্রিপোজিশন ভুল হয়ে যাচ্ছে। এইগুলো ভুল করলে কি করে টিচার নাম্বার দেবে?
দ্য এসে ওয়াজ পাবলিশড ইন 1600 লিখেছে না 1822, এইটা পরিষ্কার বোঝাও যাচ্ছে না। পরিষ্কার পরিচ্ছন্নতার একটা দাম আছে, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা একেবারেই নেই। একটু পরিষ্কার পরিচ্ছন্ন লেখো। তারপর দেখো দে ভিজিটস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আমরা জানি, ভার্বের ফার্স্ট ফর্ম নেওয়া হয়ে থাকে, ভার্বের সাথে কোনো এস ইএস হয় না। থার্ড পারসন প্লুরাল হলে আমরা কি ব্যবহার করি, ভিজিট লিখবো, তো তার জায়গায় দেখো কি লিখেছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার ব্যবহার করছে। থার্ড পারসন প্লুরাল ব্যবহার করলে ভার্ব কি করবে, ভার্বকে তো তোমাকে সিঙ্গুলার নিতে হবে, সেই ক্ষেত্রে ভিজিট হবে, তো ভিজিটস নয়। এই যে বড় বড় ভুলগুলো করছো, লিখছে দে ভিজিটস দেয়ার গ্রাউন্ড মাদার নাকি গ্র্যান্ড মাদার সম্ভবত লিখেছে, গ্র্যান্ড মাদার হু ডাইড, আচ্ছা দে ভিজিট দেয়ার গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমাদারের কাছে কী করে ভিজিট করবে, দে ভিজিট দেয়ার গ্র্যান্ডমাদার্স হাউস, এরকম কিছু তো মেনশন করতে হবে, যেই হাউসে তিনি থাকতেন, সেই যে বিশাল বড় বাড়িটা ছিল সেটা তো মেনশন করতে হবে। দে ভিজিট দেয়ার গ্র্যান্ডমাদার হু ডাইড, মানে যা তা, ঠিক আছে, রিসেন্টলি, তারপরে লিখেছে ডাইড রিসেন্টলি। এরকমভাবে যদি লেখো তাহলে কিভাবে নাম্বার দেবে, একটা মানে একটা সেন্স ঠিক রাখতে হবে। তো তারপরেই পরের কোশ্চেন চলে যাচ্ছে, ফ্র্যাঙ্কেনস্টিনেতে চলে গেছে। ফ্র্যাঙ্কেনস্টিন, মেরি শেলিস ফ্র্যাঙ্কেনস্টিন লিখেছে। আচ্ছা যাই হোক, অ্যাজ আ হরর, ঠিক আছে এত দূর। তারপরে দ্য স্টোরি রিডিউসেস, এখানে টেন্সে বারবার গড়বড় হচ্ছে, একবার প্রেজেন্ট টেন্স একবার পাস্ট টেন্স, কোনো টেন্স ঠিক রাখা হচ্ছে না, সুপারফ্লুয়াস হয়ে যাচ্ছে, এবং তারপরে আবার টিচার গোল্লা পাকিয়ে দিয়েছেন। বুঝতে পারছো, যেখানে যা ভুল হচ্ছে, টিচারের খাতা দেখতেও সম্ভবত বিরক্ত লাগবে যেভাবে লেখা হচ্ছে। বুঝতে পারছো, যেরকমভাবে লিখছো, একটা লেখার রেপুটেশন রাখো, ডেলি তোমাকে নোট লেখা প্র্যাকটিস করতে হবে। ইংলিশ অনার্স পড়ছো মানে 3টে জিনিস তোমাকে ম্যান্ডেটরি, ডেইলি 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা, নোট মুখস্থ করা এবং সেটাকে লেখা। যদি না লেখো ইংলিশ অনার্স পাস করা খুব চাপের, যদিও পাস করে যাও সেখানে তোমার স্পেলিং এক একটা এমন ভয়ানক হবে, সেগুলো দেখলেই তুমি বুঝতে পেরে যাবে। এবং ইংলিশ অনার্স জানলে টিচাররা, অন্যান্য কোনো জায়গায় টিচাররা জানলে খুব খুশি হন বা একটু রেসপেক্ট করেন, বা তোমার ইংলিশ অনার্স থাকলে ইংলিশের কম্পিটিটিভ এক্সাম বা গভর্নমেন্ট জবেতে গিয়ে ইন্টারভিউতে ইংলিশ রিলেটেডই কোশ্চেন করে, তো সেই ক্ষেত্রে তুমি কি করে পাস করবে, তুমি ফিউচারে নেট কি করে পাস করবে, এরকম পড়াশোনা নিয়ে মাস্টার্স কি করে করবে, এরকম হ্যান্ডরাইটিং নিয়ে কি তুমি লিখবে, ছাত্রদেরকে কি পড়াবে, ফিউচারে কাদের কাছে তারা পড়বে। শর্ট কোশ্চেন যেখানে 5-এ 5 শিওর শর্ট পাওয়া যায়, সেই শর্ট কোশ্চেনেও এত অবস্থা খারাপ যে 1.5 পাচ্ছে। শর্ট কোশ্চেনে 5টার 5টাই করো, ঠিক করে করো, সেখানে কি যা তা লিখে দিয়ে চলে আসছো, এরকমভাবে লিখলে কি নাম্বার দেবে বলো। টিচারদের কি করে তুমি দোষ দিবে যে তারা খাতা দেখেনি, তার মানে দাঁড়াচ্ছে না, তার অর্থ যদি ঠিক থাকে তবেই তো তিনি নাম্বার দেবেন। এখানে পুরো স্টানজাটাকে তিনি দাগ দিয়ে দিয়েছেন যে পুরো স্টানজাটার মানেটা কি, এরকমভাবে লেখো না, একটু মন দিয়ে লেখো। যেটা পড়ছো সেটা, সেই টপিকটা ইউটিউবে ভিডিও বানানো আছে, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেকটা সেমিস্টারের ভিডিও বানানো আছে, টপিকটা সার্চ করে বাই সৌরভ অমনিবাস লেখো, লিখলেই টপিক চলে আসবে, ভিডিও দেখো, আমার ছাড়াও অন্যান্য টিচাররা বানিয়েছে তাদেরও দেখো। এখানে দেখো টিচার বাধ্যতামূলক 3 নাম্বার দিয়েছেন, এবং রিভিউ যে করতে দিচ্ছ, রিভিউয়ের কনফিডেন্সও তোমাদের সেই লেভেলে থাকছে যে মানে এরকম লিখে এসেছি তারপরেও রিভিউ করতে দেওয়ার সাহস হচ্ছে। টিচার প্রত্যেকটা আন্ডারলাইন করে দিয়েছে, 3.5 করে দিয়েছে, 3 3.5 করে, পুরো এই স্টানজাটা কেটে দিচ্ছে। এরকমভাবে লিখলে কি পাস করবে, কোনটা কবিতা কোনটা এসে সেইটা পরিষ্কার আইডিয়া নেই, কবিতাকে এসে লিখে দিচ্ছ, এরকমভাবে লিখো না, এরকমভাবে লিখলে পাস করতে পারবে না। একটু ভালো করে পড়ো, বুঝতে পারছো, প্রত্যেকটা মানে লাইনে প্রত্যেকটা এতে ভুল আছে। টিচার কমপ্লিমেন্ট পর্যন্ত দিচ্ছেন, যে এখানে কোনো কমপ্লিমেন্ট আমি দিতে পারবো না, এখানে কি আমি বলবো, এখানে কি কমপ্লিমেন্ট দেবো, এমন ভুল করেছে, এমন মারাত্মক ব্লান্ডার করেছে। একটু বুঝে শুনে লেখো, একটু কোনটা কি লিখছো পড়ে নাও, নোটগুলো মুখস্থ করো, ডেলি নোট মুখস্থ করে লেখা প্র্যাকটিস করো। এখানে দেখো 2বার দা লিখে বসে আছে, সুপারফ্লুয়াস করে দিয়েছে। একটা নোট লিখছো, কোথায় দা 2বার লিখছো সেটাও মাথায় থাকছে না, মানে কত সিনসিয়ারভাবে লিখছো, বুঝতে পারছো। এগুলো হচ্ছে বাড়িতে পড়াশোনা না করার ফল।
বাড়িতে লেখা প্র্যাকটিস না করার ফল। শুধু নোট মুখস্থ করলে হয় না, লেখা প্র্যাকটিস করতে হয়। নিজেই নোট লেখো, লিখে নিয়ে বিভিন্ন গ্রামারলি চেকার আছে সেখানেতে গিয়ে সেটাকে আপলোড করে চেক করো, কি ভুল করছো, কোথায় মিস্টেক হচ্ছে সেগুলো শেখো, নিজেই নিজের টিচার হও এবং গ্রামাটিক্যাল পার্টটা শেখো। ইউটিউবে ফ্রিতে অনেক টিচার ক্লাস করিয়ে রেখেছে, টপিক ওয়াইজ সার্চ করে করে দেখো। বই পড়তে পারো, এসপি বক্সির বই, ডিপি ভট্টাচার্য, নিতু সিং, কত বই আছে। যে কোনো বই নাও, যে কোনো বই নিয়ে বাচ্চাদের ক্লাস 11, 12, 10 বই নাও, 9, 10 বই নাও, সেইগুলো নিয়ে প্র্যাকটিস করো। আর কবে শিখবে? ইংলিশ অনার্স পড়ছো, এখনও যদি এইগুলো না শেখো, বেসিক আইডিয়া না থাকে, খুব সমস্যা। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো এবং কথাগুলো বুঝবে। কাউকে আমি হেট ছড়ানোর জন্য বা কাউকে পার্সোনাল অ্যাটাক করার জন্য নয়, আমি তার ডেটা কোনো কিছুই লিক করিনি এই কারণেই, বা তোমাদেরকেও পার্সোনালি কাউকে অ্যাটাক করছি না, বরং তোমাদের যে ভুলগুলো হচ্ছে সেগুলো রেকটিফাই করার কথা বলছি, সেগুলো সংশোধন করো। এই ভুলগুলো ইংলিশ অনার্সের স্টুডেন্টদের যদি এরকম হয়, তাহলে নর্মাল স্টুডেন্টরা কী করবে বলো? তোমরা ফিউচারেতে বড় হবে, তোমাদের দায়িত্ব নিতে হবে। তোমরা এরকম পড়াশোনা নিয়ে কী দায়িত্ব নেবে, কী দেশ সামলাবে, কী চাকরি পাবে? তারপরে যদি শিক্ষিত বেকার বলা হয়, তখন হাজারো একটা আন্দোলনে মানে জড়িয়ে পড়বে। আগে নিজের ইমপ্লিমেন্ট করো, তারপরে তো বিভিন্ন জায়গায় কোনো কিছু করবে। আগে নিজেকে ইমপ্রুভ করো, নিজের ওপরে কাজ করতে থাকো, ডেলি 10-12 ঘন্টা করে পড়াশোনা করো। আশা করি আমার কথাগুলো সকলে বুঝতে পেরেছো। ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো। বাই।